শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত পত্রালি লাইভ। আজ আমরা 255তম পর্বে রয়েছি 51বর্তী বিষয়ের চিঠিপত্র নিয়ে। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে পলাশ আর রত্না। চিঠিপত্রগুলি সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি আরও দূর থেকে দূরান্তরে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদের লাইভ পত্রাটি শেয়ার করুন, পত্রালিকে ছড়িয়ে দিন, আপনাদের লেখাগুলোকে পৌঁছে দিন দূর দূরান্তে। চলুন চোখ রাখবো আপনাদের পাঠানো চিঠির পাতায়। চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। হৃদয় জুড়ানো পত্রালি। এক্কা দোক্কা করতে করতে সেই আদিম যুগ থেকে বর্তমানে মানুষ সামাজিক, অর্থনৈতিক, মানবিক আলেখ্যের বন্ধনে বন্দী হয়ে গড়ে তুলেছে 51বর্তী সহাবস্থান। তবে ক্রমবিবর্তনের মধ্যে তা ক্রমশ হয়ে যাচ্ছে হামদো হামারা দোয়ের রূপরি আলোকপাতের জীবন পাতার খসখসানিতে সীমাবদ্ধ। প্রতিকূলতা থেকে আত্মরক্ষার জন্য একটি শক্তির প্রয়োজন। এই শক্তি হলো যৌথ পরিবার। সেই 51বর্তী পরিবারের সুগন্ধি হাজারো 5 মিশালি আতর গন্ধে মাতোয়ারা হয়ে মা, বাবা, কাকা, কাকিমা, জেঠু, জেঠিমা, ঠাকুরদা, ঠাকুরমা, খুড়তুতো, জেঠতুতো, ভাই বোনেদের নিয়ে সেই রমরমা জীবনযাত্রা আজও যেন স্বর্ণালী রাজ্যপাটের ঐতিহ্যবাহী ইতিহাস। স্মরণে বরণে লিখিত হয়ে ফিসফিসিয়ে ভোরের পাখির কিচিরমিচির, সুরেলা সঙ্গীত গীত হয়ে গোধূলির রক্তিম অনুরাগের ছোঁয়ায় মূর্ত হয়ে আছে। বিরাট বড় কাঁসার থালায় 14-15 জনের জন্য ঢেলে দেওয়া গরম খিচুড়ি বা সুগন্ধযুক্ত ভাতের সঙ্গে গাওয়া ঘি ও আলু ভাতে অথবা সুস্বাদু পায়েস ইত্যাদি সবাই মিলে এক পাতে একসঙ্গে খাওয়া। গল্প গুজব সে এক আলাদা জীবন প্রবাহের নৈবেদ্য। সবাই সবার তরে, সুখে দুঃখে আনন্দে হাসি গানে মুখরিত। এক স্মৃতিমধুর অতীত, বর্তমান ও ভবিষ্যতের শেষ থেকে শুরুর আবর্তে রোমাঞ্চিত, অনুপ্রাণিত অনুভাবনার বিমূর্ত আয়নায় প্রতিবিম্ব 51বর্তীতে পদচারণা করে আমাদের আজও আত্মবিশ্বাসের ফুলরেণু ছড়িয়ে আছে অবিরাম বর্ষণধারায়, মুখরিত হয়ে প্রাণবন্ত জীবনযাপনে। সবাই সুস্থ ভালো থাকুন, এক রাশ শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। এবারের চিঠিটি লিখেছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। প্রিয় পত্রালি, একদিন গেল উড়ে, জানি না কোন সুদূরে, ফিরবে না, সে কি ফিরবে না, ফিরবে না আর কোনো দিন। সে আমার 51বর্তী পরিবার। মার্কাটারি স্বাচ্ছন্দ্য সেখানে ছিল না, নির্দিষ্ট ঘরও না, রোজ পাতে ভালো মন্দটাও পড়তো না। তাতে কি, ভাই বোনেদের সঙ্গে গান গাওয়া, গল্প করা, সুখ দুঃখ ভাগ করে নেওয়া, খুনসুটি খুশির পংক্তি ভোজন ছিল আনন্দের ফোয়ারা।
খেতে বসে দাদুরা বলতেন, ওরে আস্তে আস্তে, এত দমকা হাসিস না, গলায় লেগে যাবে। বড়দের শাসন বাঁধন, হৃদয় নিংড়ানো ভালোবাসার যাপন বেলাগুলি হারিয়ে গেল অনুপরিবারের বাড়বাড়ন্তে। মনে পড়ে টিউশন পড়ে ফিরতে দেরি হচ্ছে, ঠাম্মা হ্যারিকেন নিয়ে মোড়ের মাথায় দাঁড়িয়ে, অঝরে শ্রাবণ ধারা ঝরছে, কাকিমাদের হাতে ধোঁয়া ওঠা খিচুড়ি খেয়ে হুড়োহুড়ি, ছোট পিসির কাছে গল্প শোনা, সে এক উপন্যাসের গল্প, ভাগে ভাগে বলছে। সেদিন বলবে ঝড় জল উপেক্ষা করে রাজকুমার কিভাবে রাজকন্যার কাছে আসবে। তুতো ছোট বোনটি যখন ঘুরে ঘুরে বেড়াতো, তাকে ডেকে ডুকে আদর করে শেখাতাম। ছোট খোকা বলে অ আ, শেখে নিশে কথা ক আ। সে কারোর কাছে পড়তে চাইতো না, আমার কাছ ছাড়া। বন্ধু, সেই ফড়িং ধরার বেলাগুলিতে কেউ পেছন পেছন ছুটতো না থামাতে। অনাবিল আনন্দে একান্নবর্তীর ভাই বোনেরা অনুসরণ করত। সে ছিল এক দুরন্ত শৈশব বেলা, একান্নবর্তীর এক অন্যের একান্ন গল্প কাহিনী, যা আজ স্মৃতির পুঁটলিতে তোলা। আহা, আগে কি সুন্দর দিন কাটাতাম। দিন বদল, মন বদল, সময় ঘনিয়ে আসছে। আধুনিক সুখসজ্জার জীবনে বড্ড মিস করি এক মুঠো আনন্দের সেই মেঠো ঘরে একান্নবর্তীর যাপিত জীবনকে। কিন্তু হায়, সেই একান্নবর্তী ফিরবে না, ফিরবে না আর কোনোদিন। নমস্কার জানিয়ে চিঠিটি শেষ করেছেন অনিতা চৌধুরী, অমূল্য কানন, শ্রীরামপুর, হুগলি, সূচক 712203 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন কাজল ভাদুরী, ষষ্ঠীতলা পাড়া, ডাকঘর কৃষ্ণনগর, জেলা নদিয়া, সূচক 741101 থেকে। বন্ধু পত্রালী, এবার ওই বিষয় ভাবনা আমাকে এক মুহূর্তে বেশ কবছর পিছিয়ে নিয়ে গেল। অদ্ভুত একটা মায়াচ্ছন্ন অনুভূতি আমার শরীরে মনে যেন ছড়িয়ে যাচ্ছে। ছায়া ছবির মতো আমার মানস চোখে ভেসে উঠছে সেই সময়ের কথা, যে সময়ে একান্নবর্তী কথার অর্থ না জেনেও আমরা এক সংসারের মানুষজন হিসেবে সুখে দুঃখে একাত্ম হয়ে বসবাস করতাম। বাবা মা কাকা ভাই বোন ভাইপো ভাইজি, এমনকি এমনকি বাড়ির কাজের মানুষ, পোষ্য কুকুর বিড়াল, আমাদের বিবর্ণ বাড়ি, বাড়ির উঠোন, গাছপালা সবই যেন একান্নবর্তী পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ। আমরা কেউ বুঝতাম না সংসারের মানে কি। আবার বড় যারা, তারাও পরস্পর হাসি মুখে সাহায্য সহযোগিতা করে সংসার পরিচালনা করতেন। একান্নবর্তী পরিবারে তখন আনন্দ ছিল প্রধান। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। এখন যখন আমরা শুধু নিজে ভালো থাকবো, ভালো খাবো, ভালো পড়বো ভেবে হাঁড়ি আলাদা করলাম, বাড়ি আলাদা করলাম, ভাইয়ে ভাইয়ে মুখ দেখা দেখি বন্ধ করলাম, তখন মনে পড়ছে সেই নানা রঙের দিনগুলির কথা, যা ফিরে পাওয়ার জন্য মন আকুলি বিকুলি করে। কিন্তু উপায় নেই। আমাদের চারপাশে যে অদৃশ্য বিভেদের দেওয়াল তৈরি হয়ে গেছে, তাতে করে সবাই সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু কাছে যেতে পারছি না। কখনো মনে হয় এক ছুটে সমস্ত বিভেদের দেওয়ালগুলিকে ভেঙে দিয়ে সবাইকে নিয়ে এক উঠোনে দাঁড়াই, এক হাঁড়ি থেকে খাই। কিন্তু সকলের সম্মিলিত ইচ্ছা ছাড়া সেটা আদেও সম্ভব নয়। সকলকে শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন কাজল ভাদুরী, ষষ্ঠীতলাপাড়া, ডাকঘর কৃষ্ণনগর, জেলা নদিয়া, সূচক 741101 থেকে। ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, বারুইপাড়া লেন, কলকাতা 35 থেকে। সাথী পত্রালী, তোমার এবারের বিষয় আমার ভাবনার দিগন্ত খুলে দিল। মনে হলো আমাদের এই সৌরমণ্ডলী তো এক আদর্শ একান্নবর্তী পরিবারের নিদর্শন। কি নেই এখানে? সব আছে। আছে বয়োজ্যেষ্ঠ দিবাকরের ভেদাভেদহীন সস্নেহ শাসন, আছে নিয়মানুবর্তিতা, আছে কর্তব্যপরায়ণ আচরণ। এ যেন সূর্য গ্রহ উপগ্রহদের নিয়ে এক সুন্দর একান্নবর্তী সংসার।
আমাদের পার্থিব জীবনে এরকম সুন্দর সুশৃঙ্খল স্নেহ শ্রদ্ধা ভালোবাসায় ঘেরা একান্নবর্তী পরিবারই দেখেছি আমাদের ফেলে আসা জীবনে। সেখানে ভালোবাসা ছিল, শ্রদ্ধা ছিল, ছিল শাসন, সর্বোপরি ছিল দৈনন্দিন আনন্দ যাপন। কিন্তু সময়ের সাথে সাথে বদলে গেছে সামাজিক প্রেক্ষাপট। কৃষিভিত্তিক একান্নবর্তী পরিবারে লেগেছে পরিবর্তনের ছোঁয়া, শিল্প বাড়িয়েছে তার হাত। অর্থনৈতিক পরিকাঠামো শুধুমাত্র কৃষি নির্ভর না হওয়ায় যৌথ আয়ের একান্নবর্তী পরিবার বহু ক্ষেত্রে ছোট পরিবারে বিভক্ত হয়েছে। তবে বহুদিন পর্যন্ত পরিবারগুলির একান্নবর্তী পারিবারিক মানসিকতা ছিল। এরপর প্রযুক্তির উন্নতির হাত ধরে বিশ্ব এলো হাতের মুঠোয়। মানুষ প্রযুক্তি নির্ভর কর্মক্ষেত্রে পা রাখল। ধীরে ধীরে মানুষ হলো একা। এখন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো প্রান্তে কাজ করা যায়। অর্থ উপার্জনের ক্ষেত্র বাঁধা রইল না গণ্ডিতে। একান্নবর্তী পারিবারিক মানসিকতাই হারিয়ে গেল কর্মজীবনের চাপে। এখন অনুপরিবারগুলির সদস্য সংখ্যা ৩ বা ৪। তাদের পারিবারিক জগৎটুকুতেও আনন্দ যাপন রইল না। সময় কই? আর একদম আধুনিক সময়ে ছোট বড় সবার হাতে মোবাইল। বহু আকর্ষণীয় বিনোদনের হাতছানিকে উপেক্ষা করার ক্ষমতা বুঝি কারোর নেই। তবে এর মধ্যেই চেষ্টা করতে হবে বেঁধে বেঁধে থাকার। আন্তরিক শুভেচ্ছা সহ চিঠিটি পাঠিয়েছেন ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, বারুইপাড়া লেন, কলকাতা ৩৫ থেকে। তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, ডাক আমদান, ভায়া হাওড়, জেলা পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন চিঠি। প্রিয় পত্রালী, আমার ছেলেবেলা কেটেছে একান্নবর্তী পরিবারে। দাদু, ঠাকুমা, জেঠিমা, কাকিমা, পিসিমা, জেঠু, কাকু, খুড়তুতো জেঠতুতো ভাই বোন সবাই মিলে দিন কাটাতাম। গ্রামের বিরাট দোতলা মাটির ঘরে বসবাস করতাম। ভোরবেলায় দাদু ঠাকুমা আমাদের ঘুম থেকে ডেকে দিতেন। বিরাট বারান্দায় সবাই মিলে পড়তে বসতাম। আমাদের বাড়িতেই থাকতেন মাস্টারমশাই। তিনি আমাদের পড়াশোনা দেখাশোনা করতেন। ৯টা বাজলে পুকুরে সাঁতার কেটে চান করে স্কুলে চলে যেতাম। ছুটির পর সবাই একসঙ্গে বাড়ি ফিরে আসতাম। তারপর কাকু আমাদের খেলার মাঠে নিয়ে যেতেন। খুব মজা করে খেলতাম। ফেরার সময় কাকু আমাদের ফুটবল, ক্রিকেট, ভলিবল খেলার নানান গল্প শোনাতেন। সন্ধ্যায় পড়তে বসতাম। পড়ার সময় গল্প গুজব করলে জ্যাঠামশাই খুব বকাবকি করতেন। তবে জ্যাঠাইমা বলতেন, আহা, ছোটরা একটু গল্প করছে, তুমি বকছো কেন? একান্নবর্তী পরিবারে বড়রা আর ছোটরা সবাই হাসিতে খুশিতে দিন কাটাতাম। একান্নবর্তী পরিবার ভেঙে গেছে। এখন আমরা বড় হয়েছি, কর্মসূত্রে বিভিন্ন জায়গায় বসবাস করছি। তবে একান্নবর্তী পরিবারের মধুর স্মৃতিগুলো মনের কোণে উঁকি দেয় মাঝে মাঝে। পত্রালীর সকল শ্রোতাকে এক রাস শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করেছেন ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, ডাক আমদান, ভায়া হাওড়, জেলা পূর্ব মেদিনীপুর থেকে। এবারে চিঠিটি লিখেছেন লক্ষণ দাস ঠাকুর, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান, সূচক ৭১৩১০১ থেকে। প্রিয় পত্রালী, একান্নবর্তী শব্দটি ক্রমশ অভিধানের পাতায় মুখ লুকোচ্ছে। বয়স্ক নাগরিকবৃন্দ স্মৃতিমেদুরতায় আচ্ছন্ন হয়ে চোখ ছলছল করে দিন কাটাচ্ছেন। এক অন্যে চালিত পরিবারগুলিকে অনুবীক্ষণ যন্ত্রেও খুঁজে না পেয়ে এক বুক শ্বাস টেনে বলছেন, আমরা সব এক একটা দ্বীপের বাসিন্দা হইয়া গেলাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। একান্নবর্তী পরিবার একটি ভারতীয় প্রাচীন পারিবারিক ব্যবস্থা, যে পরিবারগুলি হল বৃহত্তর সমাজের এক একটি একক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হতে সমাজ তথা পরিবারগুলি ক্রমান্বয়ে অর্থনৈতিক অভিঘাতে কোণঠাসা হতে লাগল। একান্নবর্তী পরিবারগুলি ভাঙতে শুরু করল। দাদু ঠাকুমা, বাবা মা, দাদা দিদি, ভাই বোন, সহোদর তুতোরা সকলে পারিবারিক শৃঙ্খলা মেনে
একান্নবর্তী পরিবারভুক্ত ছিল। পরিবারের বয়স্কতম মানুষটির কথা সকলে মেনে চলত। এই পারিবারিক চেইন অফ কমান্ড সামাজিক চেইন অফ কমান্ডে পরিণত হতো। বর্তমানে তার প্রচণ্ড অভাব। তার ফলে প্রতিটি মানুষকে অল্পবিস্তর হিংসা, ক্রোধ ও লোভে আচ্ছন্ন করছে। বিচ্ছিন্নতা প্রতিটি পরিবারকে গ্রাস করছে। শিশুদের মধ্যে দায়িত্ববোধ জন্মাচ্ছে না। পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে স্নেহ, ভালোবাসা, আবদার, খুনসুটি থেকে বঞ্চিত হচ্ছে। জীবন আন্তরিক না হয়ে যান্ত্রিক হয়ে যাচ্ছে। তাদেরকে মোবাইলের স্ক্রিন, প্রতিযোগিতার ইঁদুর দৌড় সর্বদা তাড়া করে বেড়াচ্ছে। জীবন বিমুখতা থেকে আত্মহত্যার প্রবণতা বাড়ছে। এখন একান্নবর্তিতার পরিবর্তে জন্ম নিচ্ছে সেলফ ফ্যামিলি ম্যানারিজম। ধন্যবাদান্তে নিবেদনে বিনীত লক্ষণ দাস ঠাকুর। মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান। সূচক 713101। এবারে চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন পত্রবন্ধু, নামটি ভারী মিষ্টি, লোপামুদ্রা চট্টোপাধ্যায়, খড়িদা, কুমোরপাড়া, বাগানবাড়ি, খড়গপুর, জেলা পশ্চিম মেদিনীপুর। সূচক 721301 থেকে। প্রিয় পত্রালী, এবারে বিষয়টি খুব সুন্দর। একান্নবর্তী পরিবার মানে দাদু, ঠাকুমা, কাকা, জেঠু, পিসি এদের মাঝে বড় হয়ে ওঠা। আমার জন্ম এমনই একটা পরিবারে। এখন মাঝ বয়সে এসে শৈশবে কাটানো সেই সব সোনালি দিনগুলোর কথা মনে পড়ে। আমার বাবা ও ঠাকুরদা দুজনেই রেল কর্মচারী ছিলেন। আমরা থাকতাম রেল কোয়ার্টারে। আমাদের ছোটবেলার অর্থের প্রাচুর্য না থাকলেও আনন্দ ছিল ভরপুর। মনে আছে ছোটবেলায় আমাদের 3 ভাই বোনকে স্কুলে দেওয়া ও নিয়ে আসার জন্য ঠাকুমা উদগ্রীব হয়ে বসে থাকতেন। আর সপ্তাহের শেষে ঠাকুরদার সঙ্গে বাজারে যাওয়া আর নিজেদের পছন্দ মতো খাবার নিয়ে আসা। স্কুলে গরমের ছুটিতে দেওয়া বাড়ির কাজ, সেইগুলো করতে সাহায্য করত আমাদের ছোট পিসি। আমাদের ঘরে 2টো পুজো হতো খুবই ঘটা করে। সরস্বতী পুজোয় আমরা খুবই আনন্দ করতাম। 3 ভাই বোন মিলে মিশে পুজোর জায়গাটাকে সাজানো আর এসবে সাহায্য করত আমাদের ছোট পিসি। আরো বেশি মজা হতো যখন আমার 2 পিসি তাদের ছেলে মেয়েদের নিয়ে আসতো আমাদের এখানে। তখন আমরা মামাতো, পিস্ততো ভাই বোনেরা একসাথে খেতে বসতাম। মা ও পিসিরা খাওয়ার পরিবেশন করতেন। সেই সময় টুকরো টুকরো সুন্দর কিছু ঘটনা মনে পড়লে বেশ মজা পাই। একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠার আনন্দই আলাদা। এখানে মায়ের কড়া শাসনের হাত থেকে বাঁচতে থাকতো ঠাকুমার স্নেহের পরশ। এখন বর্তমান যুগে একান্নবর্তী পরিবার দুর্লভ, প্রায় বিলুপ্তির পথে। তাই এখনকার ছোট শিশুরা দাদু ঠাকুরমার স্নেহ, ভালোবাসা এসব থেকে বঞ্চিত হচ্ছে। বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার জন্যই একান্নবর্তী পরিবারগুলো আজ আর গড়ে উঠতে পারছে না। আমরা যারা একান্নবর্তী পরিবারে বড় হয়ে উঠেছি, এখন তারা সেই সব সোনালি রূপলি দিনগুলোকেই মনে করে জীবন এগিয়ে নিয়ে যাচ্ছি। বাহ। লিখছেন লোপামুদ্রা চট্টোপাধ্যায়, খড়িদা, কুমোরপাড়া, বাগানবাড়ি, খড়গপুর, জেলা পশ্চিম মেদিনীপুর। সূচক 721301। আমাদের নতুন পত্রবন্ধু রেডিও জংশনে আপনাকে স্বাগত জানাই। গোপা সরকার, ঠিকানা প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, থানা কোকোভেন। সূচক 713202 থেকে। নস্টালজিক প্রিয় পত্রালী, আমি একটা মেয়েবেলা চাই। আমি চাই চঞ্চল কিশোরী সেই মন, বনহরিণীর মতো ছুটে চলা একটা যৌবন বেগ ফিরে পেতে চাই। ফিরে পেতে চাই আমার ফুল পুকুর, 14 কাঠা, নদিদার সাথে লুডো খেলা। আমার ভালো মা, আমার জ্যাম্মা, আমার ছোট কাকি কোথায় গেল আজ?
এই বেলা অবেলায়? বড্ড মনে পড়ে মা কাকিমার সাথে হাত ধরে মেলার ছোটবেলা, ফুল পিসি লাল পিসির সাথে চৈত্রের রোদ্দুরে হাডুডু কিতকিত বউ বসন্তী, আরো কত হারিয়ে যাওয়া খেলার স্মৃতি আমার মন ক্যানভাসে ফুটে ওঠে। হারিয়ে যাই কোন অতীতে, সেই একান্নবর্তীর দুয়ারে আবার ফিরে যেতে ইচ্ছে করে। আমি একটা ছোট্ট বেলা চাই পত্রালি, যেখানে ঠাম্মা দাদু জেঠু বড় পিপি লাল পিসি, সর্বোপরি আমার মা বাবা থাকবে আমার সেই মেয়েবেলা জুড়ে। আর থাকবে পাড়ার গণেশ কাকা, তুষার দাদা, মুক্তা দিদি, আরও প্রতিবেশী পরিজন গিজ গিজ করবে আমার দরদালানে। ঝড় উঠলে হই হই করে আম কুড়োতে যাব। গ্রীষ্মের দুপুরে আমি আর ছোট মাসি সুয়াতি পুকুরে দাপিয়ে বেড়াবো। বিকেল হলে 14 কাঠায় আড্ডা দেব সবাই মিলে। গিজগিজ করবে মনের কথারা, প্রাণ খুলে কথা বলবো একান্নবর্তীর সাথে। একটা ছোট্ট বেলা চাই, একটা খোলা বারান্দা চাই, এক আকাশ মুক্ত বাতাস চাই। বড় বড় অট্টালিকার একক বারান্দায় আমি হাঁপিয়ে উঠি। তাই তো ছুট্টে বেরিয়ে পড়ি একান্নবর্তীর আঙিনায় পত্রালির অঙ্গনে। সকল পত্রসাথীকে অভিবাদন জানিয়ে শেষ করলাম আমার ইচ্ছেগুলো। এত সুন্দর একটি চিঠি পাঠিয়েছিলেন গোপা সরকার, ঠিকানা প্রত্যুষা ভবন, ডিপিএল কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, থানা কোকোভেন, সূচক 713202 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন আমাদের এক নতুন পত্রবন্ধু আজিজ উন নেশা, 9 সার্কাস রেঞ্জ, বেগবাগান, কলকাতা 19 থেকে। নতুন পত্রবন্ধু লিখছেন, প্রিয় পত্রালী, দুর্গাপুরে কোয়ার্টারে বেড়ে ওঠা আমি মেয়েটির গায়ে গায়ে লেগে থাকা রো হাউসের মতো জীবনটাও ওতপ্রোতভাবে জড়িয়ে। স্বজনদের থেকেও বেশি আপন পাশের বাড়ির কাকু কাকিমারা। পেরিয়ে গেছে কতদিন পাড়ার পুজোর আনন্দ, রোদগলা সোনামাখা শীতের ছুটি। আহ, প্রতি বাড়ির ছেলে মেয়েদের বিকেল হলেই লুকোচুরি, কুমিরডাঙ্গা, কখনো গাধা পিট্টু, কত খেলাধুলা। একটু বড় দাদা দিদিদের মাথা থেকে কত খেলার আইডিয়া বের হতো তার ইয়ত্তা নেই। বিশাল এক হাইডেন্ট হচ্ছে। একদিন বিকেলে খেলা শুরু হলো, কে ওই ড্রেনটা এক লাফে পার করতে পারে। প্রায় প্রত্যেকে এপার ওপার করছে, কিন্তু হঠাৎ রাহুল পার হতে গিয়ে পড়ে গেল। কয়েকজন ভয়ে বাড়ি দৌড়ে, কয়েকজন নিচে নেমে রাহুলকে উপরে তুলে আনলো। রাহুলের মাথা জায়গায় জায়গায় ফুলে আলু হয়ে গেছে। বাবা মায়েরাও সব হাজির। তৎক্ষণাৎ হসপিটাল নিয়ে যাওয়ায় রাহুল সে যাত্রায় বেঁচে ফিরল। এক ঈদের দিনে বড়দের সালাম করে পরবী পাওয়ার টাকায় দুপুরবেলা বড়দের নজর এড়িয়ে আমি, আমার আপা, পাশের বাড়ির লাভলি আপা, রিঙ্কুদি, মিতা সবাই মিলে মোড়ের দোকানে পপিন্স ললিপপ কিনতে গিয়ে ইচ্ছে হলো পান খেতে, তাও আবার জর্দা পান। ভীষণ উদ্দীপনা, অথচ লুকিয়ে খেতে হবে। ওমা, পান খেয়ে ঘর আসতে না আসতে সবার মাথা ঘোরা শুরু। কোনো রকমে বাড়ি ফিরে চুপচাপ বিছানায় শুয়ে সেদিনকার মতো বকুনি বা পিটুনি থেকে কোনো মতে রক্ষা পেয়েছিলাম। একান্নবর্তীর থেকে ঢের বেশি 52বর্তী পরিবারের আস্বাদ এখনো স্মৃতির নোলায় লেগে। লিখছেন নতুন পত্রবন্ধু আজিজ উন নেশা, 9 সার্কাস রেঞ্জ, বেগবাগান, কলকাতা 19 থেকে। পত্রবন্ধু, রেডিও জংশনে আপনাকে সুস্বাগতম। রীতা চট্টোপাধ্যায় এবারের চিঠিটি লিখেছেন আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক 741101 থেকে। প্রিয় বন্ধু, একান্নবর্তী পরিবারে আমার জন্ম। বাবারা ছিলেন 3 ভাই। আমার বাবা ছিলেন বাড়ির মেজ ছেলে। ঠাকুরদা ঠাকুমা, জ্যাঠা জেঠি, কাকু কাকিমা আর সব মিলিয়ে 9টি ভাই বোন। বিধবা নিঃসন্তান বড় পিসিমা আমাদের কাছেই থাকতেন। একদিকে ঠাকুরদা ও জেঠুর কঠোর শাসন, আর অন্যদিকে ঠাকুমা ও বড়মার মানে জেঠিমার স্নেহের সঙ্গে সামান্য প্রশ্রয় পেয়ে
কেটে গেছে আমাদের ছোটবেলা। আলাদাভাবে মায়ের পেটের ভাই বোন উপলব্ধি করতে তখন শিখিনি। পড়াশোনা, খেলাধুলা ও আনন্দের মাঝে বড় হচ্ছিলাম। একটু বোধ হতে অনুভব করেছি মায়েদের সহনশীলতা ও আত্মত্যাগ। হঠাৎ হঠাৎ দুপুরবেলা বাড়িতে আত্মীয় স্বজন চলে আসলে মা, বড় মা তাদের বুঝতে না দিয়ে নিজের খাবার তাদের বেড়ে দিয়ে নিজেরা মুড়ি চিড়ে খেয়ে থাকতো। আমি খুব সুখী ছিলাম, কারণ আমারও বিয়ে হয়েছিল একান্নবর্তী পরিবারে। সুখে দুঃখে একসাথে থাকতাম, কিন্তু বাস্তবতাকে মেনে নিয়ে আজ আর সেই সংসার একান্নবর্তী নেই। টুকরো টুকরো হয়ে গেছে। হারিয়ে গেছে একসঙ্গে থাকার আনন্দ, সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মানসিকতা। হারিয়ে গেছে একসঙ্গে বেঁচে থাকার মধ্যে ঐকতানের সুর। ভাগ্য বা কাউকে দোষী করা যায় না। বর্তমান পরিস্থিতিতে এটাই চরম বাস্তব। পত্রালীর পরিবারের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে চিঠিটি লিখেছিলেন রীতা চট্টোপাধ্যায়, আমিনবাজার, কৃষ্ণনগর, নদিয়া, সূচক ৭৪১১০১। সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা ৭০০০৮ থেকে চিঠি পাঠিয়েছেন। সুহৃদ পত্রালী, গত শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত আমরা দেখেছি গ্রামাঞ্চল শুধু নয়, শহর নগরেও ছিল বেশ কিছু একান্নবর্তী পরিবারের অস্তিত্ব। কিন্তু তারপর থেকেই এই একান্নবর্তী পরিবারগুলি ধীরে ধীরে টুকরো টুকরো হতে হতে প্রায় নিঃশেষিত। এর পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। স্বাধীনতা প্রাপ্তির পর মাত্র কয়েক বছরের মধ্যেই আমরা দেখতে পেলাম পারিবারিক বা বংশগত পেশা ত্যাগ করে পরবর্তী প্রজন্মের সদস্যরা প্রবলভাবে হয়ে পড়ছেন চাকরি নির্ভর, যার ফলে বাংলার কুটির শিল্প ও পারিবারিক পেশাও ভীষণভাবে বিপর্যস্ত। এর ফলে বাংলা ক্রমশই হারিয়ে ফেলছে তার শৈল্পিক ঐতিহ্য। এর পেছনে অন্য কারণও আছে। আধুনিক জীবনযাত্রার সঙ্গে খাপ খাওয়াতে গেলে হাতে খরচের জন্য ন্যূনতম যতটুকু অর্থের প্রয়োজন, গ্রামীণ বা নিকটবর্তী শহরের বাজার থেকে ততটা অর্থ উঠে আসতে না। এছাড়া চাকরির প্রয়োজনে পরিবারের অনেক সদস্যকে চলে যেতে হয় বিভিন্ন স্থানে। সেটাও একান্নবর্তী পরিবার ভাঙনের অন্য একটি দিক। পরিবারের সদস্যদের আয়ের বৈষম্যের কারণে সৃষ্টি হয় একটি একান্নবর্তী পরিবার ভেঙে অনেকগুলি পারমাণবিক পরিবার। সেই পরিবারের একটি বা দুটি মাত্র সন্তান যখন চাকরি বা বিবাহের কারণে দূরে চলে যায়, তখন সেই অসহায় পরিস্থিতিতে সংসারে বাস করা হয়ে ওঠে অসহনীয়। তখন খুব বেশি করে মনে পড়ে হারিয়ে ফেলা একান্নবর্তী পরিবারের কথা। সেই পরিবারে অভাব অনটন ছিল, বিভিন্ন বিধিনিষেধ ছিল, বিরোধ বিসম্বাদ, রাগ অভিমান ছিল ঠিকই, তবে সবার উপরে ছিল একতা, আন্তরিকতার আবহ, স্নেহ ভালোবাসার অটুট বন্ধন, ভাগ করে খাবার ও নেবার মানসিকতা এবং নিশ্চিন্ত নিরাপত্তা। বর্তমানের ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিবারে যার ভীষণ অভাব। সকলের প্রতি সশ্রদ্ধ নমস্কার সহ নিবেদন ইতি বিনীত সত্যব্রত দত্ত, মেঘের পালক, B33, নারকেল বাগান, গড়িয়া, কলকাতা ৭০০০৮। কাকু, এখনো দেখা যায় পূর্বের একান্নবর্তী পরিবার, কেউ কেউ বিদেশে চলে গিয়েছেন চাকরি সূত্রে, কিন্তু পুজোর সময় বা বছরে পারিবারিক কোনো পুজো বা উৎসব অনুষ্ঠানে কেউ আমেরিকা থেকে, কেউ কানাডা থেকে, কেউ সাউথ আফ্রিকা থেকে কিন্তু আসেন। সবাই একান্নবর্তী পরিবারের হয়ে থাকেন। এটাই তো চাই, এই বছরে একটাই দিন হলেও আমরা যেন একসাথে হতে পারি। আধুনিক যুগে তো চলভাস আছেই, ফোনের মাধ্যমে আমরা সবার সঙ্গে যোগাযোগ রাখতে পারি, তবে বছরে একটা দুটো দিন বা একটা পুজো ৫টা ৬টা দিন যদি
একসাথে সশরীরে একসঙ্গে কাটানো যায়, এর থেকে ভালো আর কি হতে পারে? ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। প্রিয় পত্রালী, ভারতবর্ষ একটি বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ। ঐতিহ্যের পরম্পরাকে আবহমান কাল ধরে বয়ে নিয়ে চলেছে। হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, ইসলাম, খ্রিস্টান, ইহুদি ইত্যাদি নানান ধর্মের মিলনস্থল এই ভারতবর্ষ। আজও বহু ধর্মীয়, বহু জাতিক, বহু ভাষাভাষীর দেশে সংস্কৃতি ও সম্প্রীতির সুসামঞ্জস্য বন্ধন অটুট আছে। ভারতীয় সমাজ সহনশীলতা ও ধর্মনিরপেক্ষতাকে বরণ করে নিয়েছে। যৌথ পরিবার ভারতীয় সংস্কৃতির অন্যতম আকর্ষণীয় বিষয়, যেখানে পরিবারের সদস্য হলেন দাদু, ঠাকুমা, বাবা, মা, সন্তান, সন্তানের পত্নী ও সন্তান সন্ততি। সকলে একসঙ্গে থেকে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা ভাগ করে নেন। আর ওই পরিবারের প্রধান হলেন জ্যেষ্ঠ পুরুষ সদস্য। তার মতামতই সর্বাপেক্ষা প্রাধান্য পায়। ভারতীয় সংস্কৃতির অন্যতম চর্চার বিষয় হল বিবাহ প্রথা, যার পরিণতিও মান্যতা পায় পিতা, মাতা কিংবা গুরুজনদের মতামতের উপর ভিত্তি করে। ভারতবর্ষে পালিত বহুবিধ উৎসব, মেলা, পার্বণ ভারতীয় সভ্যতার বহু ধর্মীয় ও বহু সংস্কৃতির বৈচিত্র্যময় মেলবন্ধন সূচিত করে। এদেশে বিপুল সংখ্যক ধর্মীয় গোষ্ঠীর বসবাসের মাঝেও ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতি অত্যন্ত প্রাণবন্ত ও বৈচিত্র্যময়। এই ঐতিহ্য ও সংস্কৃতির পরম্পরা টিকে আছে পূর্বের একান্নবর্তী চিন্তাধারার ফসলের জন্যে। যদিও সময়ের পরিবর্তনে আর্থসামাজিক কাঠামোর দ্রুত বদল হয়েছে, বদলে গেছে চিন্তা ভাবনা, মানসিকতা, আচার আচরণের। একান্নবর্তী পরিবার ভেঙে নিউক্লিয়ার পরিবার হয়েছে। তাই নানাবিধ শারীরিক ও মানসিক চাপে মানুষ আজ বিধ্বস্ত, ত্রস্ত ও শঙ্কিত। বিগত কোভিড মহামারীতে পারিবারিক শৃঙ্খলা ভেঙে গিয়েছিল। পরিবারের মধ্যে থেকে সদস্যরা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন, পাড়া পড়শি, আত্মীয় স্বজন থেকেও বিচ্ছিন্ন ছিলেন। তখন মানুষ বুঝতে পেরেছিলেন বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তার কথা। একান্নবর্তী পরিবারের গুরুত্ব তখন হাড়ে হাড়ে উপলব্ধি করতে পেরেছিলেন। তাই এই পরিবর্তনকে রুখে দিতে হলে ও একান্নবর্তী পরিবারের গুরুত্বকে বজায় রাখতে হলে এটাকে সর্বতোভাবে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে প্রাণিত করতে পারলে তবেই বজায় থাকবে পারিবারিক কৃষ্টি ও সাংস্কৃতিক চেতনা, সঙ্গে দেশের ধর্মনিরপেক্ষতা ও সৃজনশীলতা। নমস্কারান্তে বিনয়াবনত চিঠিটি পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। এবারে পড়ব স্বপন কুমার কুণ্ডুর চিঠি। বুলচন্দ্রপুর, পাঁইটা, পূর্ব বর্ধমান, সূচক 713427 থেকে লিখছেন, প্রিয় পত্রালী, বাবা মা, ভাই বোন, দাদু ঠাকুমা, কাকা কাকিমা, পিসিমা একসঙ্গে একই পরিবারের মধ্যে একই অন্ন অর্থাৎ একই হাঁড়ির ভাত যখন ভাগ করে খায় তখন সেটাকে বলে একান্নবর্তী পরিবার। এই পরিবারের ধারণা বহু প্রাচীন। অতীতে মানুষ যখন বন্য জীবনযাপন করত তখন তাদেরই অন্য গোষ্ঠী অথবা বন্য পশুর আক্রমণ প্রতিহত করতে দলবদ্ধভাবে থাকতেই পছন্দ করত। কালক্রমে সেই মানুষগুলো যখন উন্নততর জীবনধারায় অভ্যস্ত হতে থাকলো তখন প্রথম অবস্থায় তারা সেই যৌথ পরিবারের ধারণা থেকে বেরিয়ে আসার কথা ভাবেনি। সেই সময়ের আর্থ সামাজিক পরিস্থিতিতে যৌথ ধ্যান ধারণাটাই আঁকড়ে ধরে থাকতে চেয়েছিল। যুগের ক্রম বিকাশের ফলে মানুষ তার নিজের প্রয়োজনে পৃথক পরিবারের কথা চিন্তা করে। চাকরি বা পেশার খাতিরে চাকুরি স্থলেই পৃথকভাবে বসবাস করতে বাধ্য হয়। একান্নবর্তী পরিবারগুলো এভাবেই ভাঙতে ভাঙতে আজ অণু পরমাণুর পর্যায়ে চলে এসেছে। আমাদের তবু কাকা জ্যাঠা, ভাই বোন, দাদু ঠাকুমা এইসব সম্পর্কগুলো সম্পর্কে ধারণা আছে, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে সেগুলো সম্পর্কে জানতে চাইলে
তাদের গুগল সার্চ করা ছাড়া অন্য কোনো উপায় থাকবে না। তবে মানতে হবে, অতীতে যেমন একান্নবর্তী পরিবারগুলোর প্রয়োজন ছিল, তেমনি বর্তমান ডিজিটাল যুগে এই নিউক্লিয়ার পরিবারগুলোও প্রাসঙ্গিক হয়ে পড়েছে। সবশেষে আমার নিজের একটা দুশ্চিন্তার কথা বলি। বর্তমানে চাকরি অথবা পেশাগত কারণে স্বামী স্ত্রীর মধ্যে অবস্থানগত দূরত্ব দিন দিন এত বেশি হয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে সন্তান গ্রহণের ইচ্ছা যেভাবে কমে যাচ্ছে, তাতে পরিবার শব্দটাই না অভিধান থেকে উধাও হয়ে যায়। সকলকে নমস্কার জানিয়ে চিঠি শেষ করেছেন স্বপন কুমার কুণ্ডু, বুল চন্দ্রপুর পাইটা, পূর্ব বর্ধমান, সূচক 713427 থেকে। সত্যি আধুনিক সমাজের একটা সমস্যার কথা তুলে ধরেছেন স্বপনবাবু। ভালো থাকবেন। ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে এবার চিঠিটি লিখেছেন তানজিলাল সিদ্দিকী। প্রিয় রাতের সাথী পত্রালী, ভালোবাসা, শুভেচ্ছা, আদর, স্নেহ, শ্রদ্ধা এবং আরও যা যা আছে তুমি সব নিও। সবই আমি তোমায় ভালোবেসে দিলাম। এখন শোনো বুড়ো বুড়ির একান্নবর্তী পরিবারের খুনসুটির কথা। দাদু, দাদু, আর একটা ভূতের গল্প শোনাও না। ও দাদু, আমার সোনা দাদু, আমার লক্ষ্মী দাদু। শোনাতে পারি যদি তোর দিদা গরম গরম রুটি আর মাংসের ঝোল দেয়। দিদা, ও দিদা, শুনছো? দাদুকে গরম গরম রুটি আর মাংসের ঝোল দাও। কি আবার রুটি চাইছে? কাল না আমাকে রুটিমুখী বলল ওই টাকলু ভুঁড়িটা? দাদু, দিদা তোমাকে টাকলু ভুঁড়ি বলছে। ও বলুক গে, রুটিমুখী আমায় রুটি দিলেই হলো, ব্যাস বানের স্রোতের মতো গল্প আসবে। বড় বৌমা এগিয়ে এসে বলল, বাবা, মায়ের আজ মন ভালো নেই, কলতলায় পড়ে গিয়েছিল তো। এই নিন আপনার মাংস রুটি। মাংসের ঝোলে রুটি চুবিয়ে মুখে পুরেই বলল, বৌমা, এত টেস্টি ঝোল রুটি কে বানিয়েছে গো? বাবা, এগুলো আজ সব মেজো আর ছোট বানিয়েছে, সঙ্গে ননদ রিম্পিও হাত লাগিয়েছে। প্রিয় পত্রালী, এ হলো দাদুর যুগে একান্নবর্তী পরিবারের চিত্র। আর এখন স্বামী, স্ত্রী, খোকা আর অ্যালসিসিয়ান। খোকাকে জিজ্ঞেস করো, তোমার কাকা আছে? ও বলবে হ্যাঁ। তোমার মামা আছে? ও বলবে হ্যাঁ। মামা কাকার নাম বলতে বলো। ও বলবে ডগি। প্রিয় পত্রালী, আর না, ওই দেখো দিদা লেংচে লেংচে আসছে, এবার দাদুকে ঝাড়ুন দেবে। কি মজা, কি মজা, দাদু টেকো, দাদু টেকো। একান্নবর্তীর মিষ্টি শুভেচ্ছান্তে চিঠিটি শেষ করেছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম। চিঠি পাঠিয়েছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা, সূচক 700154 থেকে। পত্রালী, মানুষ যখন অসহায় ছিল, পদে পদে বিপদের আশঙ্কায় শঙ্কিত থাকত, তখন বেঁধে বেঁধে থেকে সাহস ও শক্তি সঞ্চয় করত। এভাবেই মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাঁচতে শিখল, জোটবদ্ধ থাকার জয় গান গাইল। আজ মানুষ নিজেকে যখন সম্পদশালী ভাবে, সম্পদ নিয়ে জীবন জীবিকার সব কিছু সংগ্রহ করতে পারে, তখন আশপাশে কাউকে চায় না মানুষ। নিজেকে নিয়ে ব্যস্ত মানুষ এক হাঁড়ি থেকে টুকরো টুকরো হাঁড়িতে ভাগ হয়ে গেল। এক হাঁড়ির অন্ন কেউ খোঁজেও না, কারণ মানুষের অভাব নেই, ভয় নেই, আতঙ্কে শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয় না। এতদিন সে সময় কেটেছে সবাইকে সাথে নিয়ে, এক পাতে খেয়ে, এক মাদুরে জড়াজড়ি করে শুয়ে। সে সময় আজ পেরিয়ে এসেছে মানুষ, খুইয়েছে সংযম ও ভাগ করে থাকার, খাওয়ার মানসিকতা। ভালো থাকার লোভ তাড়িয়ে বেড়ায় মানুষজনকে এখন। আর্থিক দিকটা একটা বড় সংশয়ের কারণ। মাগিগন্ডার বাজারে অর্থনৈতিক চাপ নেওয়া দুষ্কর হয়ে উঠছে গৃহস্থের।
সংসারে আর্থিক চাপ কমাতে গিয়ে নিজেরা হাম দো হামারা এক নীতিতে সবার থেকে আলাদা হয়ে যেতে বাধ্য হয়েছে। একটি পরিবারে এক দুজনের আয়ে এতজনের খাদ্য, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য এসবের দায় মেটানো অসম্ভব ছিল। তাই সাকার যারা, তারা নিজের সীমিত আয়ে অন্যকে ভাগ দিতে কুণ্ঠিত। একদিনের সেই একান্নবর্তী ভাবনা আজ তাই টুকরো টুকরো। একান্নবর্তী ভালো ছিল, জনসংখ্যা বেড়েছে, আনুপাতিক আয় বাড়েনি। আমরা ছেলেবেলায় একান্নবর্তী পরিবারে বড় হলেও ঠিক আর্থিক কারণেই বাবা জ্যাঠা হাঁড়ি আলাদা করে নেন দেখেছি। বাবা মা গত হলেও আমরা 4 ভাই এক হাঁড়ির ভাতই খাই। বাড়ি গেলে সব ভাই ও ছেলেপুলে একত্র হলে এক হাঁড়িতে ভাত হয়, কারণ বড় হিসেবে আমি চাইনি আমাদের হাঁড়ি আলাদা হোক। গোপন সূত্রটি হলো, কম পারো বেশি পারো, সবাইকে সবার জন্য ভাবতে হবে। খোঁজ খবর নিয়মিত নেওয়া দেওয়া আছে সকলের আজও। লিখছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোলার, কলকাতা 700154 থেকে। চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দন কানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে। ভালোবাসার পত্রালি। শৈশবে নিজেদের একান্নবর্তী পরিবার ভাঙার কথা শুনেছি, দেখেছি বসত বাড়িতে দাদু, বাবা, জেঠু ও পিসিদের কুরুক্ষেত্রের যুদ্ধ। এক বাড়ির মাঝখানে প্রাচীর দিয়ে বৃহত্তর পরিবার থেকে হলো অনুপরিবার। এই বৃহৎ ভাঙন দেখেছি বলেই কৈশোরে তুতো সম্পর্কের সব দাদা, বোন, ভাই মিলে শপথ নিয়েছিলাম আমরা যৌবন ও বার্ধক্য কাটাবো একান্নবর্তী সংসারে থেকে। আমার জেঠতুতো দাদা, 2 বোন, পিসতুতো দাদা ও ভাই আজ আমাদের মধুর সম্পর্ক। হাঁড়ি যার যার মতো হলেও মধ্যের প্রাচীর ভেঙে সুদীর্ঘ শান বাঁধানো উঠোনে খেলা করে আমাদের আগামী প্রজন্ম। বড্ড মায়া হয় নিজের হাতে লাগানো বিরাট জাম গাছটার কথা ভাবলে। সম্পত্তি দখলের মেরুকরণে কাটা পড়েছিল সে। পূর্বপুরুষের করে যাওয়া ভুলের প্রায়শ্চিত্ত করছি এখন আমরা। আজও মায়ের থেকেও জেঠি বেশি ভালোবাসেন আমায়। আজও জেঠুকে দেখলে ভয় ঠকঠক করি। খারাপ সময়ে পিসিরা এসে পিঠে হাত রাখেন। দাদা, বোন, ভাইদের সাথে আশ্বিনের আরামে দশভুজার দশমীর ঢাকের বলে ছাদে মেতে ওঠে আমাদের নিষিদ্ধ মজলিস। বন্ধু পত্রালি, আমার আরও একটি একান্নবর্তী পরিবার আছে, যেখানে কাঁথি থেকে কাকদ্বীপ, বিষ্ণুপুর থেকে সোনারপুর, আমেরিকা থেকে ইউক্রেন, সবাই বেঁধে বেঁধে আছি একটি সুতোয়। হ্যাঁ, আমাদের পত্রালি পরিবারে। এই একান্নবর্তী পরিবারে ধর্ম নেই, জাত নেই, পদমর্যাদা নেই, আছে শুধু নিবিড় সম্পর্ক। এখানে কেউ ডাক্তারবাবুর লেখা চিঠি শোনে টালির চালার নিচে শুয়ে, কেউ অস্তিত্ব রক্ষার দায়ে জীবন যুদ্ধে ক্লান্ত হয়ে একটু বাঁচার আশায় কান পাতে ইথার তরঙ্গে। হাসপাতালের ব্যস্ত নার্স সারা দিনের খাটুনির পর রাতের নিরালায় কলম ধরে আগামী বিষয়ে। কেউ ভালোবাসার ভুজবন্ধনে আপন করে অজানা অচেনা কোনো পত্রপ্রেরককে। এই পরিবার আরও শক্ত হোক বন্ধু, এই সুতোর বাঁধন কখনো যেন আলগা না হয়, এটাই প্রার্থনা। আমরা একান্নবর্তী পরিবারের শপথে এগিয়ে চলি আরো আরো অনেক দূর। সবাই ভালো থাকবেন, বিনম্র নিবেদনে চিঠিটি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী, বাড়ির নাম নন্দন কানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন আমাদের আরো এক নতুন পত্রবন্ধু, নাম সিমরান ইলাহি, পান্ডুয়া স্টেশন রোড, হুগলি থেকে। প্রিয় পত্রালি, বর্ষার এক অলস দুপুরে আলমারিটা গোছাতে গোছাতে খুঁজে পেলাম পুরনো কুঁচকে যাওয়া একটা জামা। সেটা সযত্নে আমি বয়ে নিয়ে গিয়েছিলাম 4 বছর, যার উপর কলেজের শেষ দিনের আমার বন্ধুদের কালির দাগ রয়ে গেছে। লাল, নীল, কালো পেনের দাগে মোড়ানো সেই সাদা শার্ট, যেটা মনে করিয়ে দিল সেই কলেজ দিনের কথা,
যেখানে সব বন্ধুরা মিলেছিলাম একান্নবর্তী পরিবারের মতো। তখন রাগ, অভিমান, ঝগড়া, বিবাদের পরেও যেখানে ভাগশেষ ছিল ভালোবাসা। তারপর ধীরে ধীরে সেই পরিবার ভাঙতে শুরু করলো। কেউ উচ্চশিক্ষার জন্য বাইরে চলে গেল, আবার কারো বা বিয়ে হয়ে গেল, আবার কেউ বা ইচ্ছে করে নিজে থেকেই সরে গেল। এভাবে বোধহয় আমাদের সবার জীবনেই একটা এরকম একান্নবর্তী বন্ধুদের পরিবার থাকে, যেখানে সময়ের মায়াজালে সদস্য সংখ্যা কমতে থাকে, পরবর্তীকালে যা কল্পনা শক্তির মধ্যেও বেশ প্রবল শক্তি নিয়ে এগিয়ে চলে আমাদের মনের অজান্তে। সেই একান্নবর্তী পরিবার কখনো ভাবায়, কখনো হাসায়, কখনো কখনো আবার কাঁদায়। এভাবেই এক মায়াজালে আমাদের জড়িয়ে রাখে, ঠিক যেমনভাবে তুমি রাখো পত্রালী। লিখছেন সিমরান ইলাহি, পান্ডুয়া স্টেশন রোড, হুগলি থেকে। নতুন পত্রবন্ধু, আপনাকে রেডিও জংশনে স্বাগত জানাই। এবারের চিঠিটি লিখেছেন মুরলী চৌধুরী, গোন্দলপাড়া, টিনবাজার, চন্দননগর, হুগলি 722137। প্রিয় পত্রালী, শৈশবের স্মৃতি যেন রোদে ফেলা আমসত্ত্ব। প্রখর রোদে দিন দিন গা পুড়ে মিষ্টি হয়ে ওঠে। উষ্ণ দুপুরে ঠাকুমা যখন উঠোনে আচার রোদে দিতেন, আমি পাশে দাঁড়িয়ে দেখতাম তার হাতে কাঁচা আমের টুকরোগুলো যেন জীবন্ত শিল্প। আর কাকার ক্লাবের পুজোয় সকালের অঞ্জলিতে গা ঢাকা দিতে গিয়ে মন্ত্রের সুরে মন হারিয়ে যেতাম। জেঠুর শাসন ছিল রীতিমতো ভীতিপ্রদ, কিন্তু জেঠিমার প্রশ্রয়ে সেই ভীতি কোথায় মিলিয়ে যেত। দাদু ঠাকুমার স্নেহের ছায়ায় সবাই একান্নবর্তী পরিবারে বড় হয়েছি, যেখানে এক একদিন যেন উৎসবের দিন ছিল। পাড়ার খেলাধুলা থেকে শুরু করে সন্ধ্যার আলোয় মাটির প্রদীপে ঠাকুরের আরতি, সবকিছুতেই মিশে থাকত একান্নবর্তী জীবনের উষ্ণতা। সেই দিনগুলো এখনো যেন মনে সেঁটে আছে। পরিবারে সবার মেলবন্ধন, ঠাকুমার গল্প, কাকার হাসি, জেঠুর শাসন আর জেঠিমার মমতায় জড়ানো শৈশব এখনো মনে পড়ে। সেই একান্নবর্তী শৈশবের মধুর দিনগুলো, সেদিনের আনন্দ যেন হারিয়ে গেছে কোথাও, হাতছানি দিয়েও খুঁজে পাওয়া যায় না। চিঠিটি লিখেছিলেন মুরলী চৌধুরী, গোন্দলপাড়া, টিনবাজার, চন্দননগর, হুগলি 712137 থেকে। মঞ্জুলিকা দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাক মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। স্মৃতি জাগানিয়া পত্রালী, তোমার এবারের বিষয় স্মৃতি মেদুরতায় দিল আমায় নস্টালজিক করে। চলে গেলাম একান্নবর্তী পরিবারে মেয়েবেলার দিনগুলিতে। বাড়িতে ঠাকুমা, দাদু, কাকা, জেঠু, পিসিতে ভর্তি। কার সঙ্গে যে কেমন সম্পর্ক তখন তাও ভালো করে বুঝতাম না। সেই সব দূর সম্পর্কের আত্মীয়রা এলে অনেক দিন করে থাকতেন। এক কাকা ওই বাড়িতে থেকে কলেজে পড়তেন, এক বোনপো ওই বাড়িতে থেকে দোকানে কাজ করতেন, এক ঘটক জেঠু ওই বাড়িতে থেকে ঘটকালি করতেন। এছাড়াও কেউ বাজার সরকার, কেউ জমি সরকার, কেউ দোকানের কর্মচারীও ছিলেন। লম্বা ভিতর বারান্দায় ভাত খেতে বসতো প্রথমে শিশু ও বালক বালিকারা, তারপর বাড়ির পুরুষেরা, শেষে বাড়ির মহিলারা। বিশেষ করে ভাই দ্বিতীয়া, জামাই ষষ্ঠী ও পয়লা বৈশাখে দিঘিতে জাল নামানো হতো। রান্নাও হতো মাছের নানান পদ। মেঝেতে আসন পেতে সবার সামনে সুন্দর করে থালা বাটিতে সাজিয়ে খেতে দেওয়া হতো। সবাই মাথা নিচু করে গল্প করতে করতে খাচ্ছে। সেই দৃশ্যটা মনে করে ভারী ভালো লাগছে। ভাদ্র মাসে লক্ষ্মী পুজোর আগের মঙ্গলবার একটা পার্বণ হতো, বনভোজন। অনুষ্ঠানটা হতো বিকালবেলা। বাড়ির সব বালক বালিকা, কিশোর কিশোরীরা বড় উঠোনে আসন পেতে বসতাম।
বাড়ির গৃহিণী জ্যাঠাইমা সবার সামনে কলার পাতায় খেতে দিতেন চিড়ে, মুরকি, দই, চালগুঁড়ো, নারকেল কোড়ার বড়া আর তাল ফুলুরি। সবার সামনে এক খাবলা মাটিতে আমরা বসাতাম একটা চারা গাছ, তাই এর নাম বনভোজন। এক বাজার সরকার ছিল মানিক কাকা, আমাদের ছোটদের দেখতে পেলেই বলতো কান টেনে ছিঁড়ে দেব। আর একজন ছিল সাধনদা, ছোটদের কাছে পেলেই পেটের চামড়া সাঁড়াশির মতো চেপে ধরত। তাকে দেখলেই আমরা দুধ দাঁড়িয়েই ছুটে পালাতাম। ভালোবাসার লোকও অনেক ছিল। শুভেচ্ছা জানিয়ে চিঠিটি পাঠিয়েছেন মঞ্জুলিকা দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাকমগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, হাওড়া, সূচক 711101 থেকে। প্রিয় পত্রালী, একান্নবর্তী পরিবার ভেঙে আজ জন্ম নিয়েছে অসংখ্য আত্মকেন্দ্রিক অনুপরিবার। আমার শৈশবটা কেটেছে যৌথ পরিবারে। আড়ম্বর ঐশ্বর্য হয়তো ছিল না, কিন্তু ভালোবাসার টান ও রূপলি অভিমান ছিল। জেঠতুতো, খুড়তুতো, ভাই বোন মিলে 15 জন ছিলাম। ভাই বোনেদের ভালোবাসা ছিল যেন জন্মগত অধিকার। দাদু ঠাম্মা না থাকায় জেঠুমনিই পরিবারের কর্তা ছিলেন। তার শাসনের মাঝে অফুরন্ত ভালোবাসাও ছিল। ভোরে ঘুম থেকে উঠে একটা ঘরে সব ভাই বোন মিলে জোরে জোরেই পড়তাম। তাতে কারও কোনো অসুবিধা হতো না। মেঝেতে কাপড় বিছিয়ে একসঙ্গে খেতে বসার রীতি ছিল। রবিবার ভাত আর মাংসের ঝোল, তাতে ঝোল আর আলুর মাঝে এক টুকরো পাঁঠার মাংস। কিন্তু বাবু হয়ে এক পংক্তিতে বসে ভাই বোনেরা মিলে খুনসুটি করে খাওয়ার মজা ছিল অপরিসীম। সকালে স্কুল থাকতো আর দুপুরে দস্যিপনা করে বেড়াতাম। ফলে সন্ধেতে পড়তে বসলেই ঘুমে ঢুলতে থাকলে বাবা এক চিমটে নস্যি নাকে দিয়ে দিত। হ্যাঁচো হ্যাঁচো করে অস্থির হলে অন্যরা মজা লুটত। রাতে লুডো, চোর পুলিশ খেলাতে ভাই বোনেদের মধ্যে লেগেই থাকতো চট্টামি। কখনো কেউ রাগে লুডোর বোর্ড উল্টে দিত। তাতে রূপলি অভিমান থাকতো, কিন্তু ঈর্ষা থাকতো না। কারেন্ট চলে গেলে ছাদে মাদুর পেতে টান টান হয়ে মা জেঠিমাদের মুখে ভূতের গল্প শুনে রাতে আঁতকে উঠলে বড়দির অপার স্নেহে মুগ্ধ হতাম। বর্তমানে অনুপরিবারে দাদু ঠাম্মা, জেঠু জেঠিমা, কাকু কাকিমা ও পিসিদের অপার স্নেহ, ভাই বোনেদের জোটবদ্ধ হাসি খুশি দিনগুলো হারিয়ে গেছে। লিখছেন আলপনা চট্টোপাধ্যায়, 26 মাকড়দহ রোড, কদমতলা, সূচক জেলা হাওড়া, সূচক 711101 থেকে। এবারের চিঠিটি লিখেছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায় চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 711103। খুঁজে দেখা পত্রালি। লুপ্তপ্রায় বিষয় একান্নবর্তী সচরাচর এখন দেখাই যায় না। মুছে যাওয়া দিনগুলোর ফেলে আসা স্মৃতিরা ক্যানভাসে রং বেরঙের ছবি ধরা দিল বেদনা হয়ে। দাদু, দিদা, জেঠু, কাকু, কাকিমা, পিসি, বড়দা, ফুলদা, নতুনদা, রাঙাদাদের হীরা, চুনি, পান্না, মুক্তোর সমারোহে গাঁথা বিনি সুতোর সম্পর্কের মালা কবে কোথায় যেন হারিয়ে গেছে। সম্পর্ক চোখে দেখা যায় না, নেই কোনো দৈর্ঘ্য প্রস্থের মাপ। দৃশ্যমান নামি দামি উপহার অপেক্ষা মহামূল্যবান জিনিস অনুভূত সম্পর্কের বন্ধন, কোনো কিছুর বিনিময়ে যার মূল্যায়ন হয় না। মনে পড়ে দিদার কোলে মাথা রেখে গল্প শোনা, সাথে স্নেহের পরশ মাখা চুলের বিলি কাটা, অলক্ষ্যে মামার চকলেট দেওয়া। সামান্য সামান্য বিষয়ে দাদাদের বকুনি, সেই বয়সে একটু রাগ হতো বটে। সন্ধ্যায় লোডশেডিংয়ের সময় একসাথে গল্প শোনা, দালানে গোল হয়ে একসাথে রাতের খাওয়া দাওয়া, সাঁতারের প্রতিযোগিতা, ঘণ্টাখানেক স্নান, পিট্টু,
শিরো, বাঘবন্দি, ১৬ গুটি, এক্কা দোক্কা খেলা সবই হারিয়ে গেছে সময়ের গহ্বরে। শান বাঁধানো পুকুর, বাগান ঘেরা উঠোন, বৈঠকখানা ঘর, অন্দরমহলে সাজানো সুখনীড় আজ আর নেই। পরিবর্তে এসেছে ২-৩ কামরার সাজানো ছোট্ট ফ্ল্যাট কালচার। প্রয়োজনের তাগিদে নয়তো ছোট ছোট স্বার্থে সম্পর্ক ছিন্ন করে পাড়ি দিতে হয় দূর দেশে। একসাথে বসবাসকারী সম্পর্কে পড়েছে যান্ত্রিক প্রভাব। বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। বিজ্ঞানের অগ্রগতিও অনস্বীকার্য। তথ্য প্রযুক্তির আগ্রাসী উন্নয়নের করাল গ্রাসে প্রকৃতি পরিবেশের অলংকৃত সৌন্দর্যের সম্পর্কে দেখা দিয়েছে ভারসাম্যহীনতার ফাটল। সারা দিনের কর্মব্যস্ততার পরে খাওয়ার টেবিলে বাবা ল্যাপটপে কাজে মগ্ন, মা ব্যস্ত ফোনে, ছেলে গেম খেলায় মশগুল। ঠাকুমা চুপচাপ টেবিল ছেড়ে চলে গেলেন নিজের ঘরে। একান্নবর্তীর ছেঁড়া মলিন চিত্র। আধুনিকতার স্বাচ্ছন্দ্যের প্রতিযোগিতায় ষড়রিপুর ইন্দ্রজালে হারাচ্ছে মানবিকতা। মনুষ্যত্ব হচ্ছে স্বার্থান্বেষী আত্মকেন্দ্রিক। মূল্যবোধের ক্ষয়িষ্ণুতার সম্পর্কের কফিনে ডালা বন্ধ করা হয়েছে সযত্নে। জংশন পরিবারের শুভ কামনা জানিয়ে চিঠিটি শেষ করেছেন মীনাক্ষী দাস, ১২ রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া ৭১১১০৩। এবারে পড়ব দিলীপ কুমার চন্দ্রের চিঠি। পাঠিয়েছেন পদ্মারপাড়া, ডাক গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক ৭২১১২৭ থেকে। বন্ধু পত্রালী, আজ আবার মনে করিয়ে দিলে পুরনো দিনের কথা, যখন ঘরে খাবার ছিল না, কিন্তু খাওয়ার লোক ছিল অনেক। এখন খাবার আছে, কিন্তু খাবার লোক নেই। হারিয়ে গেছে পিসি, মাসি, ঠাকুমা, দিদিমা, কাকু, কাকা, জ্যাঠা আর তুতো ভাই বোন। পরিবারে আছে নিঃসঙ্গতা। তখন এক থালাতেই মুড়ি, আচার, তেল মেখে একসাথে খেয়ে কতই না আলোচনা। মনে হতো স্বর্গ মাটিতে নেমে এসেছে। বর্তমান প্রজন্ম কিছুই পেল না। ব্যঙ্গমা, ব্যঙ্গমী, গেছো ভূত, মেছো ভূত, স্কন্ধকাটা ভূত, ওরাও কেমন যেন হারিয়ে গেল। দাদু ঠাকুমারা কিছুই জানে না, তাই নাতি নাতনিদের কাছে ব্রাত্য। তখন ১০ পয়সা করে চাঁদা দিয়ে ১৫ জন মিলে বল কিনে মনের আনন্দে খেলা হতো। এখন একজনই বল কিনতে পারে, কিন্তু ১১ জন খেলোয়াড় পাওয়া যায় না। হারিয়ে গেছে সঙ্গবদ্ধ জীবন। তেপান্তরের মাঠ সে তো অচিনপুর। শিশু মনে এর কোনো প্রভাব পড়ে না। এখন মোবাইল সর্বস্ব জীবন। কোথায় দূরে টেনে নিয়ে যাচ্ছে জীবনকে। জটিল হচ্ছে জীবনধারা। নেই শান্তির বার্তা, আছে কুটকচালি। যখন কোনো অনুষ্ঠানে একসাথে বসে সামান্য খিচুড়ি খায়, তখন ভেদাভেদ, উঁচু নিচু সবই হারিয়ে যায়। সেই একত্রিত হয়ে মিলেমিশে বেঁধে বেঁধে থাকার প্রয়াস আবার সূচনা হোক। প্রতিযোগিতা নয়, থাকুক সহযোগিতা। ফিরে আসুক একান্নবর্তী সংসার। বাদল দিনের কদম ফুলের শুভেচ্ছা রইল। লিখছেন দিলীপ কুমার চন্দ্র, পদ্মারপাড়া, ডাক গড়বেতা, জেলা পশ্চিম মেদিনীপুর, সূচক ৭২১১২৭ থেকে। শর্মিষ্ঠা সরকার, ব্যারাকপুর, লাটবাগান থেকে পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন। প্রিয় বন্ধু পত্রালী, কেমন আছো? অনেক দিন চিঠি পাঠাতে পারিনি, তবে জানো তো, বন্ধুত্বের যোগাযোগ কোনোদিন ছিন্ন হয় না। তাই আজ আবার বসলাম তোমাকে চিঠি পাঠাবো বলে। এমনিতে আমি একান্নবর্তী পরিবার সেভাবে দেখিনি। ওই ধরো টিভি সিরিয়ালে যা দেখি। আমাদের বাড়িতে হেসেল আলাদা হলেও পরিবার আমরা একান্নবর্তী মতোই ছিলাম। খুড়তুতো জ্যাঠতুতো ভাইদের মধ্যে আমি একমাত্র বড় দিদি ছিলাম, আর আমার ভাইয়েরা আমার জামা পরার জন্য সর্বদা ব্যস্ত হয়ে থাকতো।
নিজেদের মধ্যে মারামারি হলে কখনো আমরা সে কথা বড়দের কানে উঠতে দিতাম না, তাহলেই তো ঝগড়া হয়ে আলাদা হয়ে যাব। এই ভয় খুব কাজ করতো আমাদের মধ্যে। কি জানি, এটাই হয়তো একান্নবর্তী পরিবারের বৈশিষ্ট্য। ভাইফোঁটা ছিল আমাদের বাড়ির বিশাল উৎসব। সব পিসি মাসি তাদের ছেলেমেয়েরা এক হয়ে সে কি হুল্লোড়! আজ কেমন যেন সবাই চারিদিকে ছিটকে গেছি। অনুষ্ঠান ছাড়া তেমন দেখা সাক্ষাৎ নেই। বর্তমানে দম্পতি কেন্দ্রিক পরিবারের জন্য শিশুরা এই একগাদা ভাই বোনদের মধ্যেকার যে আনন্দ, দুঃখ, হিংসা, লড়াই, ঝগড়া, আবার মিলমিশ, এগুলো উপভোগ করতে পারে না। একসঙ্গে বসে ঠাকুমা দাদুর কাছে ভূতের গল্প শুনে ভয় পাওয়ার অনুভূতিটাই আলাদা ছিল। আজ ঠাকুমা আছে, দাদু আছে, কিন্তু তাদের পাশে শোয়ার জন্য ভাই বোনেদের মধ্যে সেই প্রতিযোগিতাটা নেই। কি আর বলবো, সমাজ যেভাবে এগোবে আমাদেরও সেভাবেই চলতে হবে। তোমার বন্ধু শর্মিষ্ঠা। ব্যারাকপুর লাটবাগান থেকে চিঠিটি পাঠিয়েছিলেন। বন্ধুরা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে পলাশ আর রত্না। সম্পাদনা করেছেন চিঠিপত্রগুলি সৌমেন্দ্রনাথ জানা। আমাদের সঙ্গে শ্রোতা বন্ধুরা রয়েছেন বিশ্বনাথ বন্ধু, আছেন নাসিমা বেগম বুলু, মিনতি চট্টোপাধ্যায়, প্রবীর কুমার মুখোপাধ্যায়, স্বপন কুমার কুণ্ডু, আছেন সজল বিশ্বাস, আছেন তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, আছেন অঞ্জলি সেনগুপ্ত, পার্বতী মিত্র, দীপা বাগচি, বীরেন্দ্রনাথ মাইতি, রূপালী কোলে, মীনাক্ষী দাস রয়েছেন তপন কুমার দলুই, স্বপন কুমার কুণ্ডু রয়েছেন সঙ্গে আছেন ফিরোজা বেগম। লিখছেন, সববার চিঠি শুনে সমৃদ্ধ হবার বাসনায় বসে থাকছি। নাসিমা বেগম লিখছেন, অনিতা চৌধুরী ও ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত দিদিভাইয়ের চিঠি সুন্দর। লোপামুদ্রা চট্টোপাধ্যায় আমাদের নতুন পত্রবন্ধু শুনছেন অনুষ্ঠান। আছেন পূর্ণিমা সামন্ত, আছেন কাজল ভাদুরী, আজকে পেয়ে গিয়েছি ডক্টর সঞ্জীব রাহা কাকুকে। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন, সুন্দর পড়লে আমার চিঠিটা, অনেক আশীর্বাদ, শুভেচ্ছা ও শুভকামনা জানাই তোমাকে রত্না। বন্ধুরা, একটু খাওয়া দাওয়ার কথা বললে কেমন হয়? আসুন, এই ভাদ্র মাসে একটু খাওয়া দাওয়ার মজলিস নিয়ে আমরা বসি। হ্যাঁ, আগামী পর্বে পত্রালীর আগামী পক্ষের বিষয় আমি শ্রী শ্রী ভজ হরিমান্না। কে কিরকম রান্না করতে পারেন দেখব আপনাদের চিঠির পাতায়। হ্যাঁ, নিজেকে ভজ হরিমান্নায় করে ফেলুন, দেখব রন্ধনপটু কে কে আছেন। চলুন আবারও চোখ রাখি চিঠির পাতায়। এবারের চিঠিটি পাঠিয়েছেন অরূপ সরকার, চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান, সূচক 713304 থেকে। প্রিয় পত্রালী, মনে মনে সময়যন্ত্রের আরোহী হয়ে চলে গেলাম আজ থেকে অনেক বছর পূর্বে, সেই ছেলেবেলার স্কুল জীবনের দিনগুলোতে, যখন ছিলাম আনন্দ সাগরে পরিবেষ্টিত ছোট্ট এক দ্বীপের বাসিন্দা, যেখানে কাছে পেয়েছিলাম আমার মা, বাবা, দাদা, দিদি সকলকে। না, ঠাকুরদা বা ঠাকুমার সান্নিধ্য বা স্নেহ আদর পাওয়ার সৌভাগ্য আমার অন্তত হয়নি, কারণ ধরিত্রী মায়ের শ্যামলিমা ও আকাশ ভরা সূর্য তারার সৌন্দর্য প্রত্যক্ষ করার পূর্বেই ঠাকুরদা নক্ষত্রলোকে পাড়ি দিয়েছিলেন, আর ঠাকুরমাও আমার জ্ঞান হওয়ার আগেই নক্ষত্রলোকের বাসিন্দা হয়ে গিয়েছিলেন। আক্ষেপটা তাই রয়েই গেছে। তবে ওদের সান্নিধ্য না পেলেও ওই সময়ের দিনগুলোতে জীবনযাপন অনেক সহজ সরল ও আনন্দ ঘন ছিল, সেটা এখনো উপলব্ধি করতে পারি। এখনকার মতো তখন মোবাইল, টিভি বা অন্তর্জালের বিস্তার না থাকলেও, বর্ষাকালে রাস্তাঘাট কাঁচা, পিচ্ছল ও কর্দমাক্ত থাকলেও আন্তরিকতার কোনো অভাব ছিল না। কোনো আত্মীয়ের আগমন বার্তা ছাড়া হঠাৎ করে আগমন হলেও তার জন্য কাউকে বিরক্ত হতে দেখিনি। এখনকার দিনে যেটা অচিন্তনীয়।
আর আমার তো কেউ এলে ভীষণই আনন্দ হতো। প্রতি বছর শীতকালে আমার কাকা কাকিমা খুড়তুতো ভাই বোনেরা পার্শ্ববর্তী রাজ্য বিহার থেকে বেড়াতে আসতেন। তখন আমাদের বিদ্যালয়েও শীতকালীন ছুটি থাকতো। বাগানে আসতো গরুর গাড়ি বোঝাই ধানের গোছা। তখন আমিও ওই খুড়তুতো দিদি বা ভাইদের সঙ্গে ওই বাগানে খড়ের গোছার আড়ালে ছুঁয়াছুঁয়ি খেলা খেলতাম। ভীষণই আনন্দ হতো সেই সময়ে। এছাড়া মনে পড়ে ভাই বোন মিলে সরোবর দাপিয়ে সাঁতার কাটার কথা। মনে পড়ে একত্রে পিকনিক করা বা সিনেমা যাওয়া সহ নানা মজার মুহূর্ত। আজ জীবনের অনেকটা পথ অতিক্রান্ত করে যখন এসব কথা ভাবতে বসি, তখন শ্যামল মিত্রের ওই গানটির কথা খুব মনে পড়ে যায়, স্মৃতি তুমি বেদনার। পথচালীর বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে চিঠিটি শেষ করেছেন অরূপ সরকার। চেলিডাঙ্গা, আসানসোল, পশ্চিম বর্ধমান, সূচক 713304। শ্রীমতী রবনী মাহাতো, গ্রাম ঝিলিদাম, পোস্ট পাত্রা, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721135 থেকে। প্রিয় বন্ধু পত্রালী, তোমার এবারের বিষয় একান্নবর্তী। আমি তো একান্নবর্তী পরিবারেই বড় হয়েছি, তবে আমি আমার বা আরও 5টা একান্নবর্তী পরিবারের কথা লিখব না। যদি বিষয়ভিত্তিক চিঠি লিখতে হয় তাহলে আমি না হয় আমাদের একান্নবর্তীর কথা বলি, অর্থাৎ পত্রালী তোমার একান্নবর্তী পরিবার, যে পরিবারে বাস করে বিভিন্ন জেলা, বিভিন্ন রাজ্যের, বিভিন্ন গ্রামের উজ্জ্বল নক্ষত্র সম সাহিত্য প্রেমিক প্রেমিকাগণ। তোমার পরিবারে কোনো ভেদাভেদ নেই, আছে শুধু শাশ্বত আন্তরিক বসবাস। হাজারো ধর্মের, হাজারো জাতির মানুষকে নিয়ে কিভাবে একান্নবর্তী হওয়া যায় তা তুমি শিখিয়েছ পত্রালী। রাগ, হিংসা, সংকোচ, লজ্জা সব কিছুকে বিসর্জন দিয়েই এই পরিবারের সকল সদস্য ও সদস্যাগণ নিজেদের মনের কথা চিঠির মাধ্যমে প্রকাশ করেন এবং একে অপরের কাছে চেনা জানা হয়ে ওঠেন। নাই বা হলো কোনোদিন চোখের দেখা। এই পরিবারে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই যেন একই সুতোয় গাঁথা পুষ্পহার। সকলেই সকলের প্রশংসায় মত্ত, একে অপরের কাছে শ্রদ্ধায় নতমস্তক। এই সংসারে জমি জমার ভাগ বাটোয়ারা নেই, নেই অন্যের থেকে এগিয়ে যাওয়ার লড়াই। তাই আমার মনে হয় বন্ধু পত্রালী, তোমার একান্নবর্তী পরিবারটাই আমাদের সকল পত্র লেখক লেখিকাদের কাছে পরম প্রাপ্তি। বন্ধু, তুমি তোমার এই পরিবার থেকে আমাদের কোনোদিনও বিয়োগ করবে না জানি, যদি না আমরা ত্যাগ করি এই পরিবার। কারণ তুমি তো তোমার পরিবারের একজন করার জন্যই আমাদের সন্ধান করার কাজে ব্রতী থাকো, তাই না? সকল পাঠক পাঠিকা ও শ্রোতা বন্ধুদের নান্দনিক শুভেচ্ছা জানিয়ে নমস্কারান্তে চিঠিটি পাঠিয়েছেন শ্রীমতী রবনী মাহাতো, গ্রাম ঝিলিদাম, পোস্ট পাত্রা, থানা সাঁকরাইল, জেলা ঝাড়গ্রাম, সূচক 721135 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার দিদি, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। প্রিয় পত্রালী, একান্নবর্তী বাঙালির নিজস্বতা, একসাথে মিলেমিশে জড়িয়ে জড়িয়ে থাকা, মিলেমিশে থাকাই বাঙালির চিরন্তন বৈশিষ্ট্য। তাই তো সে যুগে সভ্যতার উষা লগ্নে বাঙালির জীবনে সৃষ্টি হয়েছিল একান্নবর্তী পরিবার। এই পরিবার বাঙালির জীবনের অনুপম সৃষ্টি, বাঙালির গর্ব। সে যুগে বাঙালির প্রতিটি পরিবারই ছিল একান্নবর্তী পরিবার। অনুপরিবার ছিল তখন অকল্পনীয়। এই একান্নবর্তী পরিবারে থাকতেন দাদু ঠাকুমা, বাবা মা, জেঠু জেঠিমা, কাকা কাকিমা, পিসিমা, জেঠতুতো খুড়তুতো, দাদা দিদি, ভাই বোনেরা ও বাড়ির কাজে সাহায্য করার লোকজনেরা। পরিবারে সর্বদা বিরাজ করত ভালোবাসা ও আন্তরিকতার এক উজ্জ্বল আলোকবর্তিকা। সকলে সকলের সাথে বাঁধা থাকতো ভালোবাসার এক নিবিড় বন্ধনে। সেই বাঁধন কখনো কোনো দুর্বিপাকেও এতটুকু আলগা হতো না। সুমহান কর্তব্যবোধ ছিল সবার অন্তরের ভূষণ। পরিবারের শিশুরা জন্মের পর
পরম আদরে, যত্নে, মমতায় সবার কোলে চড়ে একটু একটু করে বড় হয়ে উঠত। তারপর যথাকালে বাবা, জেঠু, কাকার সতর্ক প্রহরায় শুরু করত তাদের পঠন পাঠন। সন্ধ্যায় বা দুপুরে অধ্যয়ন শেষে ঠাকুমা দাদুর কোল আলো করে বসে শুনত রূপকথার সব মনোরম গল্প। পরম আনন্দে আহ্লাদে কাটত তাদের দিন। এলো দিন বদলের পালা। সভ্যতা ধারণ করলো জমকালো আকার। সভ্যতার চাপে স্বাভাবিকত্ব কমতে শুরু করলো। তার জায়গায় আগমন ঘটল কৃত্রিমতার। বর্তমানে তাই বাঙালি জীবন থেকে হারিয়ে গিয়েছে একান্নবর্তী। তার জায়গায় এসেছে কৃত্রিমতাপূর্ণ অনুপরিবার। ঝড়ো ঝড়ো বৃষ্টির মিষ্টি শুভেচ্ছা রইল সকলের জন্য, লিখছেন কৃষ্ণা কর্মকার দিদি। খড়ার, পশ্চিম মেদিনীপুর। সূচক 721-222 থেকে। এবারের চিঠিটি পাঠিয়েছেন মিনতি চট্টোপাধ্যায়, চ্যাটার্জিপাড়া, সিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। প্রিয় সাথী পত্রালী, আজ থেকে 6.5 দশক আগে আমার কিশোরী বেলায় নদিয়া জেলার এক প্রত্যন্ত গ্রামে ছিল আমার বাড়ি। সেখানে একান্নবর্তী পরিবারের দণ্ডমুণ্ডের কর্তা অশীতিপর হলেও তিনি ছিলেন যুবক। দাদামশাইয়ের একান্নবর্তী পরিবারে তারই শাখা প্রশাখার সংখ্যা ছিল 35 জন। বড় পরিবার হলেও ছিল সুখী পরিবার। দাদুর মনের প্রসারতা ছিল আকাশের মতো। তাই 15ই আগস্টের দিন ছাদে গিয়ে মেয়ে কিংবা বৌমাকে দিয়ে পতাকা উত্তোলন করিয়ে পরিবারের প্রত্যেকের হাতে তেরঙ্গা পতাকা দিয়ে ড্রাম বাজিয়ে প্রভাত ফেরিতে গ্রাম পরিক্রমা করতেন। তখন নারী সমাজ স্বাধীনতাহীনতায় ভুগলেও দাদুর বাড়ির মেয়েদের ছিল অবাধ স্বাধীনতা। ঘুড়ির লাটাই দাদু নিজের হাতেই রাখতেন। স্বাধীনতা দিবসের দিন দাদুর পরিবারের মেয়ে বউদের রান্নাঘর থেকে ছুটি দেওয়া হতো। ভুরি ভোজের আয়োজনে রান্নাঘর গুলজার করে 6 ছেলে 8 নাতির দখলে চলে আসতো। গৃহপালিত জীবেদের মতো দাদুর পুকুরের প্রচুর মাছ থাকা সত্ত্বেও তিনি নিজে নিরামিষ ও মিতাহার করতেন। স্বাধীনতা দিবসে দাদু মেয়ে বউদের নিয়ে বাগানে ফলমূল, সবজি, দুপুরে পাত পেড়ে খাওয়ার জন্য কলা পাতা কেটে এনে সোজা গোয়াল ঘরে তার আদরের শ্যামলী গাইকে দুইয়ে 1 বালতি দুধ রান্নাঘরে পৌঁছে দিতেন। দুপুরের আহার বিশাল হল ঘরে আয়োজন হতো। দাদুর বাড়ির মুনিশ ও গৃহপরিচারিকাদের নিয়ে 45টি পাতা পড়ত। পরিবেশনের ভার থাকত মামিমাদের ওপর। দাদুর সঙ্গে সেদিন আমরা সকলে নিরামিষ আহার করতাম। দাদু 6 নাতনিকে পাশে নিয়ে খেতে বসতেন। সেদিন ভালোবাসার বন্ধনে সকলের মাঝখানে যেন স্বর্গ এসেছিল। তারপর কলা পাতার উপরে তুলাই পাঁজি চালের গরম ভাত, গাওয়া ঘি, বাগানের গন্ধরাজ লেবু, শুষ্নি শাক, বকফুল, মোচার চপ, কাঁচকলার কোপ্তা ভাজা, অড়হর ডাল, ঝিঙে আর বড়ি দিয়ে উপাদেয় পোস্ত, ছানার ডালনা ও চালতার চাটনি। শেষ পাতে অমৃত সমান পায়েস। গরম বোঁদে ভাজা সহযোগে একান্নবর্তী পরিবার উদর পূরণ করেছিল। ভালোবাসা ও নমস্কারান্তে চিঠিটি শেষ করেছেন মিনতি চট্টোপাধ্যায়, চ্যাটার্জিপাড়া, সিহারশোল রাজবাড়ি, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান। এবারে চিঠি পাঠিয়েছেন নাজিয়া ইলাহি, পান্ডুয়া স্টেশন রোড, হুগলি থেকে। প্রিয় পত্রালী, পূর্ণিমা রাতে এপাশ ওপাশ করার পর যখন 2 চোখের পাতা এক করতে পারল না, তখন অনুরাধা ছাদে উঠে তারা গুনতে ব্যস্ত হয়ে পড়ল। দূরের ধ্রুবতারার দিকে দৃষ্টি পড়তেই তার সেই কিশোরীটির কথা মনে পড়ল। জীবনের প্রথম প্রেমের শুভ দৃষ্টি হয়েছিল তার ওই তারাটিকে সাক্ষী রেখে। তারপর তার জীবন থেকে আবছা হয়ে একদিন সে তারাদের দেশে হারিয়ে গেল। ঠিক যেন এক পশলা বৃষ্টি দিয়ে সারা জীবনের ভিজিয়ে দেওয়ার মতো।
তার যে তাকে অনেক কথা বলার ছিল, কিন্তু বলা হয়ে আর উঠল না। এরপর অনুরাধা তার মুঠোফোনটা ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ সাবিনার বিয়ের ছবিগুলো দেখতে পেল। এক সময় সাবিনা তার পরিবারের মতোই তো একজন ছিল। ভালো মন্দ কিছু রান্না করলেই সে সাবিনার জন্য পাঠাতো, আর পাঠাবেই না কেন। সাবিনা যে তার ছেলের বেস্ট ফ্রেন্ড ছিল। দুই পরিবারের মধ্যে অনেক তফাৎ থাকলেও অনুরাধা তার ছেলের মুখপানে চেয়ে সব মানিয়ে নিয়েছিল। সঠিক সময়ে কথা না তোলায় সাবিনার আব্বা অন্যত্র তার বিয়ে ঠিক করে ফেলে। দীর্ঘশ্বাস ফেলে অনুরাধা মনে মনে সাবিনার জন্য আশীর্বাদ করে সে যেন সুখী হয়। অনেক সম্পর্ক শুধু সময়ে কথা না বলার জন্য ভেঙে যায়। আবার কিছু কথা আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও বলা হয়ে ওঠে না। পাশের বাড়ির ঠাকুমা অনুরাধাকে বড্ড ভালোবাসতো, সেও ঠাকুমাকে কম ভালোবাসেনি। ভালো মন্দ রান্না করলেই ঠাকুমাকে খাওয়াতো, মাঝে মাঝে তার সেবা যত্ন করত। এভাবে বেশ চলছিল, কিন্তু বিদেশে থাকা ছেলে যখন তাকে বৃদ্ধাশ্রমে রাখার সিদ্ধান্ত নিল, অনুরাধার ইচ্ছে থাকা সত্ত্বেও মুখ ফুটে কিছু বলতে পারল না। কিন্তু প্রত্যেককে নিয়েই অনুরাধার জীবনের পথ চলা। তারা আজও স্বচ্ছন্দে আছে তার মনের এক একটা কুঠুরিতে, ঠিক যেন একান্নবর্তী পরিবারের মতো। সে এদের কাউকেই বাদ দিতে পারবে না। লিখছেন নাজিয়া ইলাহি, পান্ডুয়া স্টেশন রোড, হুগলি থেকে। বন্ধুরা শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান। আজকে 255তম পর্ব শুনলেন। আরও কিছু চিঠি বাকি রয়ে গেল, শুনব আগামীকাল ঠিক রাত্রি 9টায়। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আজকের মতন শুভরাত্রি।